বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি দেখো, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কারবাসডাঙ্গা ডিগ্রি কলেজ, দামুল হুদা, চুয়াডাঙ্গা। বিষয় পরিচিতি দেখি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র প্রথম, অধ্যায় দ্বিতীয়। পাঠ শিরোনাম দেখবে এবার। বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ এবং সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। শিখন ফল দেখো, পাঠ শেষে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ ব্যাখ্যা করতে পারব, সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা বিশ্লেষণ করতে পারব। এখন দেখি বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ। উদ্ভাবিত ও প্রয়োগকৃত পদ্ধতির উপর যে কোনো বিজ্ঞানের অস্তিত্ব নির্ভর করে। যৌক্তিক ও যথার্থ পদ্ধতি উদ্ভাবন, প্রয়োগ এবং বাস্তবায়নে সফলতা অর্জনে সক্ষম হয়েছে বলেই আজ প্রাকৃতিক বিজ্ঞান ও বায়োলজিক্যাল সায়েন্সের বিষয়গুলো বৈজ্ঞানিক মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পেরেছে। অন্যদিকে সামাজিক বিজ্ঞানসমূহ এদের বিভিন্ন আলোচনা, পর্যালোচনা ও তথ্য গঠনের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি ব্যবহার করে থাকে, যা বৈজ্ঞানিক পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে অভিহিত করা অধিক যুক্তিসঙ্গত। সমাজ গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞান যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে তার কয়েকটি প্রধান পর্যায় বা স্তর রয়েছে। বৈজ্ঞানিক গবেষণার স্তরসমূহ নিচে দেখো উপস্থাপন করা হল। প্রথমে হইল সমস্যা নির্বাচন বা সংজ্ঞায়ন। সমাজ গবেষণার প্রথম স্তরের কাজ হচ্ছে কোনো একটি গবেষণার বিষয়কে নির্বাচন করা, যা সমস্যা নির্বাচন নামে পরিচিত। এই পর্যায়ে গবেষক সমাজবিজ্ঞানের আওতায় পড়ে এমন কোন একটি বিষয়কে গবেষণার জন্য নির্বাচন করেন। উদাহরণস্বরূপ বলা যায় ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণে শিক্ষার্থীদের মনোভাব হচ্ছে গবেষণার বিষয়। ২ নম্বর দেখো তথ্য সংগ্রহ বা পর্যবেক্ষণ। সমাজ গবেষণার দ্বিতীয় স্তরে সমাজ গবেষকের কাজ হচ্ছে গবেষণার বিষয়টি নিবিড়ভাবে দেখা এবং সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। প্রদত্ত উদাহরণ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে ছাত্র রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অবলোকন করা এবং সেই সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করা। গবেষকের পক্ষে যদি বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে তিনি এমন কতিপয় বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন যেগুলো মূলত প্রতিনিধিত্বশীল বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে গবেষক বেশ কয়েকটি নমুনা বিশ্ববিদ্যালয় নির্বাচন করে সেখান থেকে তথ্য সংগ্রহ করবেন। তিনি তথ্য সংগ্রহের জন্য মাঠকর্মীদের বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন এবং নিজেও যাবেন। শিক্ষার্থীদের শ্রেণী ও ছাত্রছাত্রী ভেদে নানা ধরনের শিক্ষার্থীদের নিকট থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালাবেন। তথ্য সংগ্রহকারীকে এক্ষেত্রে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে তথ্য যেন নির্ভুল হয় এবং পক্ষপাত দোষে দুষ্ট না হয়। এরপর দেখো তথ্যের শ্রেণী বিন্যাস। গবেষণার তৃতীয় স্তরে গবেষক সংগৃহীত তথ্যাবলীকে একটি বিশেষ নিয়মে সাজাবেন বা তথ্য শ্রেণীবিন্যাস করবেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মতামত যেমন ইতিবাচক বা নেতিবাচক সারণীর সাহায্যে বিভিন্ন কলামভুক্ত করা যেতে পারে। এতে বয়স, লিঙ্গ, আর্থিক মর্যাদা, শ্রেণীভেদে ইতিবাচক ও নেতিবাচক মনোভাব সংক্রান্ত তথ্যাদি সুশৃঙ্খলভাবে সারণীতে এক একটি বিশেষ কলামে সাজাতে হবে। এরপরে আসি কল্পনা বা পূর্বানুমান প্রণয়ন। গবেষণার চতুর্থ স্তরে কল্পনা বা প্রণয়নের কাজটি করতে হয়। এই স্তরে এসে কাজটি গবেষণার জন্য একটি সুবিধা হল যে সারিবদ্ধ তথ্যের আলোকে একটি অধিকতর যুক্তিভিত্তিক এবং তথ্যশ্রয়ী বিবৃতি বা কল্পনা প্রণয়ন সম্ভব। তবে কল্পনা প্রণয়নের কাজটি আরো অনেক পূর্বেই করা যেতে পারে। মূলত গবেষণার বিষয়বস্তু নির্বাচনের পরে পর্যবেক্ষণ বা তথ্য সংগ্রহ করার পূর্বেই কল্পনা প্রণয়ন করা সম্ভব। অনেকে গবেষক
সেভাবে কল্পনা প্রণয়ন করেন। এটি সম্ভব হয় গবেষকের ব্যক্তিগত ধারণা, প্রজ্ঞা ও আন্দাজ জ্ঞানের কারণে। এখন আসছে সত্যতা যাচাই বা যথার্থতা বা অনুসন্ধান সিদ্ধান্ত যাচাই। গবেষণার পঞ্চম পর্যায়ের কাজটি হবে সভ্যতা বা যথার্থতা যাচাই। প্রাপ্ত তথ্যাবলীকে সারণীবদ্ধ করার পর যে কল্পনা ও কল্পনাসমূহ প্রণয়ন করা হয় তা প্রাপ্ত তথ্যাবলী দ্বারা সমর্থিত হচ্ছে কিনা সেটা যাচাই করে দেখার প্রয়োজন। শুধু তাই নয়, যেসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তা বাদে অন্য এলাকা থেকে কিছু তথ্য সংগ্রহ করে অথবা ওইসব এলাকায় সংক্ষিপ্ত জরিপ চালিয়ে ইতিমধ্যে প্রণীত কল্পনা সমূহের যথার্থতা বিশ্লেষণ করা যেতে পারে। এই পর্যায়ে প্রধান কাজ হলো কল্পনা বা বিবৃতি বাস্তব ঘটনার সঙ্গে কতটা সম্পর্কযুক্ত বা সঙ্গতিপূর্ণতা যাচাই করে দেখা। এই যাচাই বাছাইয়ের কাজে গৃহীত বিবৃতি ও কল্পনা পুরাপুরি সমর্থিত হতে পারে অথবা নতুন একটি সাধারণ বক্তব্য বা সূত্র প্রণয়ন করা যেতে পারে। সাধারণ সূত্র প্রণয়নের কাজটি সমাজবিজ্ঞানের ভাষায় সাধারণীকরণ নামে পরিচিত। এবার দেখো ভবিষ্যৎবাণী। সামাজিক গবেষণার শেষ ধাপটি হচ্ছে ভবিষ্যৎবাণী, অর্থাৎ কল্পনাটি যদি সত্য দ্বারা সমর্থিত হয় অথবা সারণীকরণ সম্ভব হয় তাহলে ভবিষ্যৎবাণী করা যেতে পারে। যেমন বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণে শিক্ষার্থীদের মনোভাব ইতিবাচক সাড়া দান করবে। মূলত এটি একটি ভবিষ্যৎবাণী বা গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। অবশ্য গৃহীত তথ্য বিপরীত সিদ্ধান্তও আসতে পারত। এখন আমরা দেখব সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদাতে আমরা দেখছি যে বিজ্ঞানের নানা ধরনের শ্রেণী বা প্রকরণ রয়েছে। তন্মধ্যে প্রাকৃতিক ও সামাজিক প্রকরণ দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ শাখা হল সমাজবিজ্ঞান। সমাজকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান আবর্তিত হয়। সমাজ একটি নিয়ত পরিবর্তনশীল এবং বিমূর্ত বিষয়। সময় ও অঞ্চল ভেদে সমাজে পরিলক্ষিত হয় নানাবিধ বৈচিত্র্য। এই কারণে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়, তত্ত্ব ও গবেষণা বিভিন্ন রূপ পরিগ্রহ করে, তাই এর বৈজ্ঞানিক মর্যাদা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। তদুপরি বিভিন্ন দৃষ্টিকোণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে প্রমাণ করার প্রয়াস লক্ষ্য করা যায়। এতে প্রগতিশীল বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিক ও সমাজবিজ্ঞানের যাবতীয় ঘটনাবলী সম্পর্কে পঠন পাঠন ও গবেষণা করে। মূলত সমাজবিজ্ঞান সমগ্র সমাজ জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণের প্রয়াস চালায়। কেননা একমাত্র সমাজবিজ্ঞানই এই বিশ্লেষণ করতে সক্ষম। তাই ফরাসি দার্শনিক অগাস্ট কোট সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের রানী হিসাবে আখ্যা দিয়েছেন। হবহাউস সমাজবিজ্ঞানকে মানুষের সমগ্র মানব জীবনের বিজ্ঞান বলে ঘোষণা করেন। সমাজবিজ্ঞান বলতে তিনি নতুন আরেকটি বিশেষকৃত কোনো বিজ্ঞানকে বুঝাইতে চাননি। তিনি বলতে চেয়েছিলেন সমাজবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট থেকে সমাজের বিজ্ঞান হিসেবে পরিচিতি লাভ করবে। এমিল ডুরখেইম সমাজবিজ্ঞানকে যথার্থ বিজ্ঞান হিসেবে গণ্য করেছেন, তবে তিনি বিবর্তন প্রক্রিয়ায় বিশ্বাসী বলে সমাজবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত করার পক্ষপাতী। কিন্তু ম্যাক্স ওয়েবার একে প্রাকৃতিক বিজ্ঞানে পর্যায়ভুক্ত না করে ইতিহাসে অন্যান্য সমাজ পর্যালোচনামূলক বিষয়ের সঙ্গে একাসীন রাখতে চান। তো এখন আমরা সমাজবিজ্ঞানের দেখব বৈজ্ঞানিক মর্যাদায় অধিষ্ঠিত করার প্রয়াস। প্রথমত আমরা বিজ্ঞান হিসাবেই প্রতিষ্ঠিত দেখছি। দেখো, মূলত সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোট সমাজের নানাবিধ বিশৃঙ্খলা এবং অসঙ্গতি থেকে উত্তরণ ও সমাজের বিজ্ঞানসম্মত অধ্যয়নের লক্ষ্যে যখন সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা করেন তখন থেকেই কিছু সমালোচনা সত্ত্বেও এটি বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত ও স্বীকৃত।
দ্বিতীয়ত, প্রাকৃতিক বিজ্ঞানের শর্ত। প্রাকৃতিক বিজ্ঞানের পূর্ব শর্তের ভিত্তিতে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে অধিষ্ঠিত করা যায়। প্রাকৃতিক বিজ্ঞানের 5টি স্বতঃসিদ্ধ বা পূর্ব শর্ত রয়েছে। পূর্ব শর্তগুলো হলো প্রকৃতি বাস্তবতা, সুশৃঙ্খল প্রকৃতি, সহজ সরল স্বাভাবিক মূলনীতি, কার্যকারণের মূল তত্ত্ব, প্রকৃতি ঐক্যের মূল তত্ত্ব। প্রাকৃতিক বিজ্ঞানের ন্যায় উপরোক্ত শর্তগুলো সমাজবিজ্ঞানের ক্ষেত্রে নির্ভেজাল সত্যরূপে প্রমাণিত। সমাজবিজ্ঞানের ভিত্তি হচ্ছে সমাজ, যা একটি বাস্তব প্রতিষ্ঠান। সমাজে রয়েছে নিয়ম শৃঙ্খলা, সমাজের মূলনীতি তত্ত্বের সারল্য ও স্বাভাবিকতা যেমন রয়েছে, তেমনি এখানে কার্যকারণ সম্পর্কের মূল তত্ত্ব এবং সামাজিক ঐক্যের মূলনীতির বিষয়টি অনস্বীকার্য। অর্থাৎ সমাজও এখানে প্রাকৃতিক একটা অংশ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পূর্ব শর্তের অধিকারী। 3 নম্বরে বিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্য যেগুলো দেখি। বিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। সর্বজনীন, কারণিক এবং অভিজ্ঞতা সমৃদ্ধ এই 3টিকে বিজ্ঞানের সর্বাধিক গুরুত্বপূর্ণ মৌলিক বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়। সমাজবিজ্ঞানে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়, অর্থাৎ সমাজ বিজ্ঞানের পঠন পাঠন ও গবেষণা এবং তত্ত্ব ব্যাখ্যা বিশ্লেষণে সর্বজনীন দৃষ্টিভঙ্গি, কার্যকারণ সম্পর্ক এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞান সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়ে থাকে। 4 নম্বরে ভবিষ্যদ্বাণী। বিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান ভবিষ্যদ্বাণী করে থাকে। সমাজবিজ্ঞানও এর বৈশিষ্ট্যের অধিকারী, কারণ সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করে সমাজবিজ্ঞান। উদাহরণস্বরূপ বলা যায়, উৎপাদন ব্যবস্থায় বৈষম্য থাকলে শ্রেণীসংঘাত অনিবার্য, সামাজিক সংহতি বিনষ্ট হলে আত্মহত্যার মাত্রা বৃদ্ধি পাবে, নগরায়ন অনুপরিবার ও নয়াবাস পরিবার সৃষ্টি করে ইত্যাদি ভবিষ্যদ্বাণী সমাজবিজ্ঞান করে থাকে। ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা ভিত্তিতে বিজ্ঞানের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। এরপরে দেখো, আমরা দেখব গবেষণা। বিজ্ঞানের ভিত্তি হচ্ছে সুশৃঙ্খল অধ্যয়ন বা গবেষণা। সমাজবিজ্ঞানের মধ্যে এই বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে বিদ্যমান। সুতরাং শৃঙ্খলা ও প্রণালীবদ্ধতার ভিত্তিতে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেওয়া যায়। কারণ বর্তমানে সমাজবিজ্ঞান সমাজকে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে অধ্যয়ন করে। অবশ্য বর্তমান সমাজবিজ্ঞান উদ্ভবের আগে সমাজের অধ্যয়নগুলো সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ও বস্তুনিষ্ঠ ছিল না। কাজে শৃঙ্খলা ও প্রণালীবদ্ধতা ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে বর্তমান সমাজবিজ্ঞান বিজ্ঞানের মর্যাদা লাভের অধিকারী। এরপরে আমরা দেখছি যে বাস্তব ও অভিজ্ঞতা। সমাজবিজ্ঞানে বাস্তব এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সামাজিক ঘটনাবলী অনুধাবনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। অনেক সমাজবিজ্ঞানে এই প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণের মাধ্যমে সমাজ সম্পর্কে অভিজ্ঞতামূলক গবেষণা করে থাকেন। এই দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানসম্মত প্রমাণিত হয়। কাজেই অভিজ্ঞতার ভিত্তিতে বিচার করলে সমাজবিজ্ঞানকে আমরা বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করতে পারি, কারণ বিজ্ঞান একটি অভিজ্ঞতালব্ধ বিষয়। অভিজ্ঞতা ছাড়া বিজ্ঞানের কোনো ভিত্তি নেই কিংবা মূল্য নেই। এরপর দেখব সার্বজনীনতা। বিজ্ঞানের অন্যতম একটি পূর্ব শর্ত হল সার্বজনীনতা। বিজ্ঞানের সার্বজনীনতার ভিত্তিতেও সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। বিজ্ঞানের মাধ্যাকর্ষণ শক্তি, চৌম্বক কিংবা গণিতের সূত্র যেমন সর্বজনীন, তেমনি দরিদ্রতা জনসংখ্যা বৃদ্ধি করে, এটি সর্বজনীন। এরপর দেখো নিজস্ব তত্ত্ব প্রত্যয় পদ্ধতি। প্রতিটি বিজ্ঞানের নিজস্ব কিছু তত্ত্ব প্রত্যয় পদ্ধতি রয়েছে। যেমন প্রাকৃতিক বিজ্ঞানে রয়েছে নিউটন আইনস্টাইনের তত্ত্ব, আলো, গতি, শক্তি, চুম্বক, কোষ ইত্যাদি প্রত্যয়, বৈজ্ঞানিক ও পরীক্ষণ পদ্ধতি ইত্যাদি উপাদান। অনুরূপভাবে সমাজবিজ্ঞানে রয়েছে কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, এমিল ডুরখেম প্রমুখ সমাজবিজ্ঞানের তত্ত্ব, সমাজ, দল, প্রতিষ্ঠান, সংঘ, সম্প্রদায় ইত্যাদি প্রত্যয়। দার্শনিক, ঐতিহাসিক, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি সহ বিভিন্ন বৈজ্ঞানিক উপাদান। এরপর দেখো মনীষীদের অবদান। আজকের আধুনিক বিজ্ঞান গ্যালিলিও, বেকন, নিউটন, আইনস্টাইন, আর্কিমিডিস, হকিং, নোবেল প্রমুখের চিন্তা গবেষণার ফলশ্রুতি। অন্যদিকে সমাজবিজ্ঞান একটি নবীন শাস্ত্র হলেও এটি প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন, অগাস্ট কট, হার্বার্ট স্পেন্সার, কার্ল মার্কস সহ অসংখ্য বিজ্ঞানী বিষয়টির উৎকর্ষ সাধনে কাজ করেছেন।
এমন মনীষীদের অবদানের ভিত্তিতেই সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এরপরে দেখব কার্যকারণ সম্পর্ক। বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে কার্যকারণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজবিজ্ঞানে সামাজিক ঘটনা সম্পর্কে ইত্যাদির ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ সমাজবিজ্ঞান যেসব বিষয়ে আলোচনা গবেষণা করে সেখানে অনিবার্যভাবে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি ইত্যাদি সামাজিক সমস্যার ক্ষেত্রে সমাজবিজ্ঞান কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান করে থাকে। সুতরাং বলা যায় কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক মর্যাদা লাভ করেছে। এরপরে আমরা শেষ পর্যন্ত দেখি বস্তুনিষ্ঠতা। বিজ্ঞানের অন্যতম মূলনীতি বস্তুনিষ্ঠতা বিজ্ঞানের অন্যতম মূলনীতি বা ভিত্তি। সমাজবিজ্ঞানেও বস্তুনিষ্ঠতার গুরুত্ব কম নয়। সমাজবিজ্ঞানের যে কোনো আলোচনা, গবেষণা, ব্যাখ্যা, বিশ্লেষণ বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন। সুতরাং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সমাজবিজ্ঞান বিজ্ঞান শ্রেণীভুক্ত। অতএব উপরোক্ত আলোচনার আলোকে নিঃসন্দেহে বলা যায় সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। যদি সমাজবিজ্ঞানে রয়েছে কিছু সীমাবদ্ধতা, বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞান এমনকি সামাজিক বিজ্ঞানেও বিভিন্ন শাখা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান যেমন প্রতিষ্ঠিত বিজ্ঞান হিসাবে স্বীকৃত গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এগুলোর তথ্য ও ভবিষ্যদ্বাণী নির্ভুল ও অপরিবর্তনীয়। সমাজবিজ্ঞান এখন সেই পর্যায়ে উন্নত হতে পারেনি, কারণ সমাজবিজ্ঞানের তত্ত্ব ও ভবিষ্যদ্বাণী এখনো যথেষ্ট দুর্বল ও প্রশ্ন সাপেক্ষ। অবশ্য এর কিছু কারণ রয়েছে, যেমন সমাজবিজ্ঞানের ভিত্তিভূমি সমাজ নিহিত পরিবর্তনশীল, যুগ ও অঞ্চলভেদে এর বৈচিত্র্য লক্ষণীয়। ফলে সমাজবিজ্ঞানের সার্বজনীন তথ্য নির্মাণ করা ও ভবিষ্যদ্বাণী করা কিছুটা দুরূহ। এছাড়া প্রতিষ্ঠিত প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান যতটা দীর্ঘ সময় অতিক্রম করে অভিজ্ঞতা অর্জন এবং একই বিষয়ে পুনঃ গবেষণা করে স্থিতিশীলতা অর্জন করেছে, সমাজবিজ্ঞান সে তুলনায় একেবারে নবীন। অতএব সমাজবিজ্ঞানের দুর্বলতা থাকায় অস্বাভাবিক কিছু নয়। তবে চর্চা, গবেষণা, অভিজ্ঞতা অর্জন ইত্যাদি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজবিজ্ঞান নিঃসন্দেহে ক্রমে শক্তিশালী হয়ে উঠেছে। তাহলে আমরা দেখলাম বৈজ্ঞানিক মর্যাদা। বাড়ির কাজ দেখে এবার বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ এবং সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা একটু ভালো করে বাড়ি থেকে পড়ে আসবে। আগামী দিনের আমরা পড়ব সমাজবিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি সমূহ। এখন আমরা বই নির্দেশনা দেখি। ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান, প্রথম পত্র, ঢাকা, লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। তাহলে আজকের মতো আমরা এখানে এই পাঠ শেষ করলাম। সকলকে অশেষ ধন্যবাদ।